রাজাকারের বাচ্চারা, হ্যাঁ আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। ওরে সুশীল সমাজ, দেখতে পাস, হ্যাডম দেখতে পাস, তোরা না বলতি ওদের ডাকে কেউ আসবে না, এখন আসে। ভয় লাগে, ভয় লাগে বুকে। নির্বাচন বিলম্বিত হওয়ার একটাই কারণ আমি দেখি, সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। কাদের সদিচ্ছার অভাব? সরকারের সদিচ্ছার অভাব এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছার অভাব। সরকারের কেন সদিচ্ছার অভাব? বিকজ সরকার তারা যেই স্ট্যাটাসটা এনজয় করছে গত 10 মাস ধরে, সেটা বা পাওয়ারটা, এটা এই মুহূর্তে হয়তো তাদের ছাড়ার একটা বড় অংশের সরকারের ভেতরে ইচ্ছা নেই। ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে। মূল বিষয়টা কি জানেন? লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে 5 আগস্ট। অনেক কিছু ঘটবে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। বাঘের মতো গর্জন করে, বাঘের মতো। কারা জানি বলতো যে এনসিপির পোলাপান যদি ডাক দেয় 10টা পোলাপানও তো আসবে না, ওদের ডাকেতে এখন কেউ আসে না। বিভিন্ন টক শোতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা, হ্যাঁ আপনাদের বলছি, আপনারা বলতে ভাই আপনারা না, ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শোতে যায়, আরে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি 10টা লোক আসবে? ওদের ডাকে এখন কেউ আসে না। ওইখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেসকে নাকি চাপ দিয়ে নিয়ে যায় ওরা, ওদের এখানে যাইতে বাধ্য করে। ওদের এখন কোনো 2 পয়সার দাম নাই। ওরে গাধা, ওরে গাধা, সময়ের অপেক্ষা কর, মাত্র তো শুরু। আমার মন চাই কি জানেন, ওই বুদ্ধিজীবী গুলারে কানে ধইরা না এই যে এনসিপি পিছিয়ে হাঁটাইতে দেখাইতে, দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ। হ্যাঁ দেখেন, একদম নতুন দল, নান্না মুন্না বাচ্চা দল, মাত্র জন্ম হয়েছে, এখনো নাম রাখে নাই। নাম রাখছে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম। চিন্তা করেন, এখনই সবাই মুখে মুখে। আমি দেখলাম এক মা এভাবে হাসনাত আব্দুল্লাহকে না এভাবে আদর করতেছে, জানেন, গালে ছুঁয়ে এক মা দেখতেছে। ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক, ওরা এগুলো ভিডিও তো দেখছে, ওদেরকে আজকে সামনাসামনি দেখতেছে। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, পদযাত্রা, সারা বাংলাদেশ ঘুরবে ভাই, সারা বাংলাদেশ ঘুরবে। হায় হায়, নাটোরে দেখলাম এক বোন, উনি শারমিন, কি শারমিন জানি নাম, যাই আমার হাতে নামটা মনে নাই, সে যে বক্তব্য রাখতেছে ভাই, হায় হায় হায়, বাঘিনী বাঘিনী, নাটোরের পুরা ইতিহাস তুলে ধরছে। যেখানে যাচ্ছে, যে শহরে যাচ্ছে, ওই শহরের ইতিহাস জানা তো তাদের। কারণ কি জানেন, এরা লেখাপড়া করা তো, আপনারা জানেন নিশ্চয়ই, শিবিরে যারা আছে শিবিরের, এরা ভাই মেধাবী, সব মেধাবী। ওইখানে কোনো চাঁদাবাজ পাবেন না, কোনো রকম ওই যে ঘুরা ঘুরা ফিল্ডিং মারা ছেলে পেলে পাবেন না, সিগারেট খাওয়া পাবেন না, সিগারেট খাওয়া কাউকে পাবেন না। আরে ওই যে চরমনাই, ওইখানে এক বিড়িওয়ালা, চরমনার যে অনুষ্ঠান হয়ে গেল সরোয়ার্দী উদ্যানে, ওইখানে এক বিড়িওয়ালা বলতেছে যে ভাই আমার ব্যবসা একদম মাটি, কোনো ব্যবসা হয় নাই, কারণ ও কোনো বিড়ি সিগারেট বেচতে পারে নাই, কেউ কিনেও নাই। এক পানালা বলতেছে ভাবছিলাম এখানে সবাই পান খাবে, কেউ পান খায় নাই, কারণ পান খায়া পিক কোথায় ফেলবে, ওইটা তো নিয়ম নাই, ওরা তো নিয়ম মাইনা চলে। দেখেন না, অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় যদি ময়লা ফেলে, ওই ময়লাগুলো কুড়ায় নিয়ে চলে যায়, যেমন মাঠ তেমন থাকে, সবুজ মাঠ সবুজই থাকে। কারণ কি জানেন, নিয়ম মেনে চলা। হ্যাঁ ওই যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে, লিডারকে ফলো করে। আর অন্য দলের লিডাররা যা বলে মাঠ পর্যায়ের লোকগুলা সেগুলো শুনতেছে না, চিৎকার করতেছে, বারবার বলতেছে যে তোমরা এগুলো থামাও, নিজেরা নিজেরা মারামারি করো না। আজকে মির্জা ফখরুল সাহেব একটা অনুষ্ঠানে দেখলাম, হায় হায়, উনি মেজাজ হারায় ফেলায়, একবার ধমক দিতেছে একে, একবার ধমক দিতেছে ওকে, বলতেছে তোমাদের ধৈর্য নাই। আসলে ওনার নিজেরই ধৈর্য নাই, ওনার মাথা গরম হয়ে যায়, বকা দেয়। একবার তো দেখছিলাম একজনের মারতে রাস্তার মধ্যে, কারণ রোদ তো উপরে, বুঝছেন, মাথা গরম হয়ে যায়। তো আসলে উচিত কি জানেন, ওই যে সাবজেক্ট যারা আছে ওস্তাদের মাথায় ছাতি ধরার দরকার, তাই না? এই রোদ মাথায় পড়লে মাথা তো গরমই হবে। যাই হোক, মাথা গরম কইরা অনেক কিছু কইরা ফেলাইছেন, মাথা গরম কইরা অনেক ভুল কথা বইলা ফেলাইছেন। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানটাকে আবেগ বইলা চালাইয়া দিলেন, এর কোন সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন। এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন।
এখন জানেন হ্যাডমের ব্যাপার। এই দেশের ভাই, এই দেশের নীতি আদর্শ আপনার যত কিছুই থাকুক, আপনি যত রকম আদর্শবাণী হন না কেন, কিন্তু আপনি যদি দুর্বল হন, যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল, তখন কিন্তু চাইপা করবে ভাই, ঘাড়ে চাইপা করবে। আর আপনি যদি মাঠ পর্যায়ে হ্যাডম দেখাইতে পারেন, তখন কিন্তু অনেকে মনে করে যে না, আমার ভোট নষ্ট হবে না, আমি এদেরকে ভোট দিব। কারণ কি জানেন, ভোট পচাইতে চায় না অনেকে। আমাদের দেশে এরকম অনেকে আছে কোন মানসিকতা যে ভাই যারা হারবে ওদেরকে কেন ভোট দেবো, যারা জিতবে ওদেরকে ভোট দিব। আর জিতাটা দেখাইতে হবে কোথায়? মাঠ পর্যায়ে। মাঠ পর্যায়ে যে ক্ষমতা দেখাইতে পারবে, যে হ্যারম দেখাইতে পারবে, জনগণ তাদের সঙ্গেই থাকবে। এই যে এনসিপি পদযাত্রা শুরু করলো ভাই, এটা কিন্তু ইউনিক একটা ব্যাপার হয়েছে। আগে কিন্তু আমি বুঝি নাই, যখন পদযাত্রা প্রথম শুরু করে আমি ভাবছিলাম কেমন সারা পায় আল্লাহ জানে, বেজ্জতি না হয়। কারণ কি জানেন, এই যে এইসব বুদ্ধিজীবীদের, এইসব চামারদের কথা মাথার মধ্যে ঢুকে গেছে। তো কারণ এরা তো উচ্চ শিক্ষিত, এরা কেন বলতেছে ওদের ডাকে কেউ আসবে না? সবাই কি জুলাই গণ অভ্যুত্থানকে ভুলে গেল? না, এই দেশের মা বোনরা ভুলে নাই, কেউ ভুলে নাই ভাই। এই যে 3 কোটি ইয়াং জেনারেশন আছে না, যারা নতুন ভোটার, ওরা কি করবে জানেন? ওদের মাকে বাবাকে বলবে যে বাবা ভোট দিতে হবে এখানে, মা ভোট দিতে হবে এখানে, মা বোনকে বলবে বোন এখানে ভোট দে। নতুন একটা বাংলাদেশ গড়ি আমরা তো অনেককেই দেখছি, নতুন কিছু দেখি, তাই না? নতুন কিছু দেখতে হবে। এবং মঞ্চে দাঁড়ায় যেভাবে এই যে হাসনাত আব্দুল্লাহ কিভাবে বললো, তোমরা কেউ হারুন হইতে পারবা না, বেনজির হইতে পারবা না। দেখেন, বেনজির হইতে না করছে, হারুন হইতে না করছে, বিপ্লব হইতে না করছে, তাদের চরিত্রটা আমরা জানি। তাদেরকে বলছে, পুলিশ প্রশাসনকে বলছে, এই ইয়াংদের সোজা কথা, তোমরা কারো দল হইতে পারবা না, কারো দলের কথা শুনতে পারবা না, এমনকি আমার এনসিপির কথা শুনতে পারবা না, জামাতের কথাও না, বিএনপির কথাও না, কারো কথা না। আইন যেটা বলবে সেটাই করতে হবে। যেখানে যেখানে চাঁদাবাজি হইতেছে, এগুলো আমরা ভিডিও দেখতেছি, কেন পুলিশ ডাকছে না, কেন যায় ধরতেছে না, কেন এই সাবধানতা, কেন এই সাবধানকারী দিচ্ছে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, পাটোয়ারি কেন দিচ্ছে? শুধু মুখেই কি দিচ্ছে না, কর্মকার্য দেখাই দিবে। এদেরকে ভাই কিনতে পারবেন না। এই যে অনেকে আইসা টক শুতে বলেন না, এরা টাকা মাইরা দিচ্ছে, এদের কাছে এত টাকা আছে, ওই আছে, সেই আছে। আরে প্রমাণ করেন, প্রমাণ করতে পারবেন না ভাই। ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই যে মিডিয়া আছে না, মিডিয়ার দিকে তাকায় থাকবেন। এই মিডিয়া কিন্তু বুঝতে পারে, হ্যাঁ, জনগণের আগে মিডিয়া বুঝতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে। দেখেন, এই এনসিপি যখন পদযাত্রা যেদিন প্রথম শুরু করলো, সেদিন কিন্তু মিডিয়ার এমন কভারেজ পায় নাই। মিডিয়া যখন দেখতে পাইছে, আরে বাপ রে বাপ, ওইখানে তো বহু মানুষ, আমরা কেন যাচ্ছি না? প্রত্যেক চ্যানেল থেকে এখন ক্যামেরা চলে গেছে। কারণ ওই যে পাওয়ার যেখানেই যাচ্ছে সম্মান পাচ্ছে, সবাই তাদেরকে বুকে নিচ্ছে ভাই। হ্যাঁ, এই যে মা বোনটা যে জড়ায় ধরতেছে, কেন? সন্তান মনে কইরা। আমার মতো বুইড়া লোক গেলে কি জড়ায় ধরতো, আর ঘন্টা দিয়ে দূরে চলে যেত যে বুইড়া পাঠায় কেন এখানে? কারণ এরা তো নতুন দেশ গড়তে পারবে না। কোনো বুড়ো লোক দিয়ে নতুন দেশ হবে না। এই ইয়াং জেনারেশন দিয়ে হবে। কারণ কি জানেন ভাই, আমি একটা ছবি দেখাই আপনাদের, একটা ছবি দেখাই। একটা ছেলে, একটা না, 2টা ছেলে একটা চকি নিয়ে, যে শোবার চকি আছে না, শোবার চকি সামনে রাখা দূর থেকে গুলি হইতাছে, একটা ছেলে ঢিল মারতেছে, আরেকটা ছেলে বুঝছেন এইভাবে বসে আছে। তার বডিটা দেখে মনে হচ্ছে জানেন ক্লান্ত হয়ে গেছে। তারপরও ওই ছবিটা কি কথা বলে, পুরো ছবিটার দিকে গভীরভাবে তাকান। কি বলতেছে? না, ঘরে ফিরা যাবে না। ঘরে ফিরা যাবে না কেন? ঘরে ফিরলে তো যে কোনো একদিন এসে আবার তুলে নিয়ে যাবে, হয়তো ক্রস ফায়ার, না হলে ওই আয়না ঘরে তিলে তাকে মরতে হবে। সে তো জানে লেডি হিটলার তাকে ছাড়বে না। তার মানে কি? জীবন যুদ্ধ ছিল এটা। আপনি যখন বুঝা ফেলাবেন আমি ঘরে ফিরলে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে চলে যাবে, আমার মা বাবার কাছ থেকে আমাকে কাইয়া নিয়ে তুলে নিয়ে যায়, আমাকে ক্রস ফায়ার দিয়ে দিবে, তাহলে আমি কেন ঘরে ফিরবো? ওইটা ছিল জীবন যুদ্ধ, যার জন্য এই যুদ্ধে জিততে পারছে। 36 দিনে 16 বছরের একটা স্বৈরাচার শাসককে কে না ছিল তার সাথে, দেশের প্রত্যেকটা অর্গান তার সাথে ছিল, শক্তি হিসাবে সবাইকে পরাজিত করছে। নির্বাচন বিলম্বিত হওয়ার একটাই কারণ আমি দেখি, সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। কাদের সদিচ্ছার অভাব? সরকারের সদিচ্ছার অভাব এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছার অভাব। সরকারের কেন সদিচ্ছার অভাব? বিকজ সরকার তারা যেই স্ট্যাটাসটা এনজয় করছে গত 10 মাস ধরে, সেটা বা পাওয়ারটা, এটা এই মুহূর্তে হয়তো তাদের ছাড়ার একটা বড় অংশের সরকারের ভেতরে ইচ্ছা নেই। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ব্যাপারে যে বিষয়টি, একটা জরিপ প্রকাশিত হয়েছে আজকে, সানেম জরিপটি করেছে 15 থেকে 35 বছর বয়সী তরুণদের নিয়ে। 2000 তরুণের উপরে এই জরিপ করা হয়েছে, যাতে দেখা গেছে যে আজকে যদি ভোট হয়, বিএনপি পাবে 39%, জামাত পাবে 21%, এনসিপি পাবে 15% আর আওয়ামী লীগ পাবে 15%। সো এই যে ভোটের একটা গ্যাপ, বিএনপি সেই 39% আর জামাত 21%, এনসিপি 15%, এই গ্যাপটা যাতে কমিয়ে আনা যায় বিএনপির সাথে, যাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, যাতে 2/3 মেজরিটি বিএনপি না পায়, যাতে জামাত হয়তো কিছুটা আসন বাড়াতে পারে বা এনসিপি কিছুটা আসন বাড়াতে পারে। বাংলাদেশে এখনকার যে অবস্থা, এটা অনেকটা দিক নির্দেশনা ছাড়া বা মানে কোন রকম কোনো ক্যাপ্টেন ছাড়া একটা জাহাজের যে অবস্থা দাঁড়ায়, নাবিক ছাড়া একটা জাহাজের যে অবস্থা দাঁড়ায়, একটা সেরকম। 6 তারিখে 6 জুলাই কালের কন্ট্রাক্ট রিপোর্ট এসেছে, বিনিয়োগ একেবারে তলানিতে চলে গেছে। ওরা বলছে 14 বছরে দেশি এবং বিদেশি বিনিয়োগের এত হাহাকার বাংলাদেশে গত 14 বছরে হয়নি। তারা বলছে 9-10 সালে, 9-10 অর্থ বছরে যেখানে কর্মসংস্থান হয়েছে 5 লাখের উপরে, সেটা গত এই অর্থ বছরে 24-25-এ গিয়ে সেটা 2 লাখের নিচে নেমে এসছে। আরেকটা রিপোর্ট এসছে আজকে, সেই রিপোর্ট বলছে মূল্যস্ফীতি 2 এর ঘরে চলে গেছে, মানে
ডাবল ডিজিটে চলে গেছে, 10 পয়েন্ট সামথিং মূল্যস্ফীতি, যেটাও কিনা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সো এই জায়গাগুলো যদি আপনি দেখেন, আপনি দেখবেন অর্থনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব এখন একটা কি বলবো, ধরুন মবকে লিগালাইজ বা মবকে জাস্টিফাই করার জন্য সরকারের সকল কর্তা ব্যক্তিরা মবের পক্ষে বয়ান তৈরি করছেন। এটা খুব অদ্ভুত না? যেখানে তাদের মব নিয়ন্ত্রণ করার কথা, মব বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে তারা মবের পক্ষে বয়ান তৈরি করছেন। কবে প্রথম মব হয়েছিল? বিহারীদের উপর হয়েছিল না বাঙালিদের উপর হয়েছিল? এখন এইসব অন্যায্য অসভ্য বিতর্ক আনা হচ্ছে দেশটাকে আরো বেশি অস্থিতিশীল করবার জন্য। সরকার তো ক্ষমতাতেই আছে, ইউনূস সরকার ক্ষমতাতেই আছে, সেই সঙ্গে তার কিছু পছন্দের দল আছে। বিএনপি ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এনসিপি, জামাত ইসলামী এবং ইসলামপন্থী যে দলগুলো, তারা মোটা দাগে সকলের সঙ্গে সরকারের একটা ভালো সম্পর্ক। এবং ধরুন আজকে যদি নির্বাচন হয়, জামাত ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, একটা ইয়াং ছেলেরা যখন সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো থানায় যায়, কোনো প্রশাসনে যায়, সচিবালয়ে ঢোকে, তো তখন তারা যে হ্যাডাম দেখায় বা দেখাতে পারে, একটা নির্বাচিত সরকারের সময় তো এই হ্যাডাম দেখাতে পারবে না তারা। তো এই পাওয়ার এক্সারসাইজ, ইললিগাল পাওয়ার এক্সারসাইজের যে ইচ্ছা, সেটা থেকেই আসলে নির্বাচন থেকে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখি। পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই দলগুলোই বাংলাদেশে মূলত পুরনো রাজনৈতিক দল, যারা সিপিবি, বাসদ, আরো কিছু বামপন্থী সংগঠন আছে। তো জাতীয় পার্টিতে কোনো একটা পরিবর্তন, সেটা ছোট বড় যেটাই হোক না কেন, সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির যেমন অংশ, তেমনি জাতীয় রাজনীতিতেও যে আগামীতে কোনো ছাপ রাখবে না, এটা এখনই হলফ করে বলা যায় না। আমরা দেখলাম 3 জন হেভি ওয়েট নেতা কিন্তু জাতীয় পার্টি থেকে সরে গেছেন। একদিকে হয়তো ওনারা আছেন, অন্যদিকে আছেন জি এম কাদের এবং অত্যন্ত সম্ভাবনাময় আমাদের তরুণ রাজনীতিবিদ শামীম হায়দার পাটোয়ারি। ওনার সাথে আমি সংসদে ছিলাম, সো উনি যথেষ্টই সম্ভাবনাময়। এবং আমি তো সংসদে তাদের সাথে ছিলাম 18 থেকে 23 সাল পর্যন্ত। সংসদে তারা কিভাবে কথা বলতেন, কিভাবে তোয়াজ করতেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলো কিভাবে ঢাকার চেষ্টা করতেন, এগুলো তো আমার নিজের চোখে দেখা। আমি তো তাদেরকে বলতাম যে, একেবারে সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে আপনারা তো কুসুম কুসুম বিরোধিতা করেন, আমি তো অত কুসুম কুসুম বিরোধিতা করতে পারি না। তো এটা হচ্ছে জাতীয় পার্টি। এখন জানি না জাতীয় পার্টির আগামীর রাজনীতি তারা আসলে কিভাবে করবে, বা কোনো জোটে তারা যাবে কিনা, বা গেলেও কোনো জোট তাদেরকে নেবে কিনা, নাকি তাদের এককভাবে নির্বাচন করতে হবে, আদৌ তারা নির্বাচন করতে পারবে কিনা। রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে 5 আগস্ট। অনেক কিছু ঘটবে। 5 আগস্টের মধ্যে অথবা 2-1 দিন পরে। ওই 5 আগস্টেই, গত বছর 5 আগস্ট যেরকম দীর্ঘ 15 বছরের 15.5 বছরের হাসিনা আর ফেসিবাদের পতন হয়েছিল, একটা নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল। সেই নতুন বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারণ হবে তার 1 বছরের পর, এবারের 5 আগস্ট। এই যে কিছুদিন পর 5 আগস্ট আসছে, অতএব 5 আগস্ট একটা ডেডলাইন। বাংলাদেশের রাজনীতি এখন একটা অস্থির অনিশ্চিত সময় পার করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন কালো মেঘ, কোনো ঐক্যমত নেই। ঐক্যমত ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। অতএব সাপোজ দেখেন, এই পিআর সিস্টেম রিজলভ ছাড়া কোনো নির্বাচন হবে, এটা পাগলও বিশ্বাস করবে না। জামাত বিএনপি একে অপরের বিপরীত, জামাত চরমনায় সব দল এক, বিএনপি একা। পিআর সিস্টেমের সলিউশন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটা ইউ ক্যান রাইট ইট ডাউন। আগে স্থানীয় সরকার না জাতীয় সরকার, এর কোনো সর্বসম্মত সমাধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। কোনো একটা সব পক্ষ ঐক্যমত হওয়া ছাড়া কোনো নির্বাচন অসম্ভব। নির্বাচন মানে আগে ঐক্যমত হতে হবে, কারণ সেই ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় শেষ, আর ঐক্যমত কমিশন ব্যর্থ, ঐক্যমত হচ্ছে না। এখন আলী রিয়াজ বলছেন যে ঐক্যমত হতে হবে, এটা জরুরি না, মানে এটা শেষ করতে পারলেই হলো, আমরা তো বসেছি, এটাই অনেক। তো দর্শক, এগুলো সব রাজনৈতিক দল স্পষ্ট যে আসলে ঐক্যমত আর হচ্ছে না, ঐক্যমত কমিশন দৈঞ্চা, ওটা ব্যর্থ। এর মধ্যে রাজনীতিতে খেলবে ছাত্ররা, কারণ বিএনপির খেলার কিছু নেই, বিএনপির স্টেক নেই। বিএনপি তো আর জুলাই আন্দোলনের অংশ ছিল না, বিএনপির কর্মীরা ছিল, ওই অর্থে আওয়ামী লীগের অনেক কর্মীও ছিল জুলাই আন্দোলনের পক্ষে। আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে, দেখেছেন না, পদত্যাগ করেছে, অনেকে তো পদত্যাগ করেছে। এবং ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছিল, সেটা ওই সময় আন্দোলনকে অনেক বেগবান করেছিল এবং ছাত্রলীগকে ডিমোরালাইজ করেছিল। এটা অনেক বড় পদক্ষেপ ছিল। এই জন্য যারা জুলাই আন্দোলনের চলমান সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে, বিশেষ করে জুলাই মাসে, তাদেরকে স্যালুট জানাই, তারা আন্দোলনের পার্ট। তো দর্শক, আন্দোলন তো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকে করেছিল, বিএনপির অনেকে করেছে, লক্ষ লক্ষ লোক করেছে। কিন্তু দলীয়ভাবে বিএনপির অবস্থান ছিল যে কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, ওটা ছাত্রদের আন্দোলন। বিএনপি এখানে খেলার কিছু নেই, তারা গোপন খেলা খেলে। আর ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে 5 আগস্ট, এই জন্য ওরা ওপেন খেলা খেলে। ছাত্রদের ওপেন খেলার ডেডলাইন হচ্ছে 5 আগস্ট। জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে নাহিদ ইসলাম, যদিও বলেছিল যে 3 আগস্ট তারা জুলাই সনদ ঘোষণা করবে, ঠিক আছে, 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে। এখন 5 আগস্ট দিবে কিনা এটা তো 3 আগস্ট স্পষ্ট হয়ে যাবে, বা দিলে তার অবস্থাটা কি হয়। এই জন্য 5 আগস্ট যে ডেডলাইন, জুলাই সনদ দিবে কি দিবে না, এখন দিলেও সেটা বিএনপি মানবে কি মানবে না। বিএনপি না মানলে তখন পরিস্থিতি অন্যদিকে যাবে, আর বিএনপি মানলে সবাই মানবে, অন্য কারো কোনো আপত্তি নেই। বাংলাদেশের এখন সমস্যা হচ্ছে শুধু বিএনপি, অন্য কেউ কোনো সমস্যা না। এর মানে জুলাই সনদ দিলেও কনসেনসাসলি তো দিতে পারছে না। এই জন্য
এখন শেষ পর্যন্ত জুলাই সনদ যদি প্রফেসর ইউনূস দিতে নাই পারেন, তাহলে ইউনূস নিজেই এই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, বিদায় নিতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর দিতে পারলে এক, না দিতে পারলে রাজনীতি একদম 360 ডিগ্রি ঘুরে যাবে। 5 আগস্টের পর থেকে রাজনীতি আবার নতুন ভাবে শুরু হবে। আগের সব হিসাবের খাতা বাদ, নতুন খাতা কিনে চলো, এটা হচ্ছে পরবর্তী রাজনীতির গন্তব্য। 5 আগস্ট 5 আগস্টেই যে হবে তা না, যেমন 5 আগস্ট পর্যন্ত দেখলো, এখন 5 আগস্ট দিবে কিনা এই ঘোষণাটা তো মিনিমাম কয়েকদিন আগে দিবে, নইলে 5 আগস্টই দেখবেন যে চুপ্পুকে লাথি দিয়ে বের করে। যদি চুপ্পুকে লাথি দিয়ে বের করে, এটা জুলাই সনদ হলো না হলো। এখন জুলাই সনদ এটা হতে দিবে না, এটা ভারত যেভাবে হোক ঠেকাবে বিএনপির মাধ্যমে, কারণ ভারতের হেজিমনি থাকে না, ভারতের 71 ব্যবসা থাকে না। এই জন্য দেখবেন যে ভারতের কথা মতো বিএনপির লোকজন বলছে যে না না, এরকম কোনো সাংবিধানিক কিছু হতে পারে না, যা হবে ওটা 71কে সামনে রেখে। কারণ 71 না থাকলে ভারত থাকে না, জুলাই মানে ভারত বিরোধিতা। এখন বিএনপি ওইটাই চাচ্ছে ভারতকে কন্টিনিউ করতে, ধরে রাখতে। তো এই জায়গাটায় দর্শক, আগামী 5 আগস্ট হবে রাজনীতির চূড়ান্ত খেলার হিসাব নিকাশ। খেলা শুরু হবে 3 আগস্ট থেকে। 3 আগস্ট থেকে দেখবেন যে জনগণ বঙ্গভবনের সামনে অবস্থান নিচ্ছে, তারা চুপ্পুকে লাথি দিয়ে বের করে দিতে চায়। এখন সরকার যদি সুবুদ্ধির উদয় হয়, তাহলে তো চুপ্পুকে চলে যেতে বলবে যে জনগণ যেভাবে দাঁড়িয়েছে অঘটন ঘটার আগে তুমি যাও, নইলে কিন্তু বঙ্গভবনের ভিতরে ঢুকে তোমার হাত পা ঘুরে ঘুরে করে দেবে, ধরতে পারলে, তার চেয়ে তুমি চলে যাও। তো চুপ্পু যদি জীবন বাঁচাতে চায় বা শেখ হাসিনার মানহাজ ফলো করে, তাহলে চুপ্পু চলে যাবে হেলিকপ্টারে হোক, যেভাবে হোক, অথবা রাতের আধারে বিমানবন্দর থেকে চলে যাবে পদত্যাগপত্র জমা দিয়ে। আগে বলবে না, যাওয়ার পরে পদত্যাগপত্রটা সামনে আসবে। বরং 1-2 আগস্ট যাওয়াটাই চুপ্পুর জন্য নিরাপদ, নইলে খবর আছে। তো চুপ্পু সাহেবরা যদি কোনোভাবে আমাদের বক্তব্য শোনেন, তাহলে এই সিগন্যালটা দিয়ে দিলাম, চুপ্পু যদি আগস্টের শুরুতেই নিরিবিলি চলে যান কাউকে না বলে, এটা সেফ হবে। নইলে পদত্যাগ করলে কিন্তু বিপদে পড়বেন। পদত্যাগ করার পরে জনতা বলবে যে ওকে এখন গ্রেপ্তার করো, এরপরে বলবে বিচার করো। পদত্যাগ করার পরে কই যাবে? বঙ্গভবন তো ছাড়তে হবে। তারপরে জনগণ বলবে যে এয়ারপোর্ট ঘেরা দাও, চুপ্পু যেন পালাইতে না পারে। হাসিনা পালাইছে, চুপ্পুকে পালাইতে দেওয়া যাবে না, চুপ্পুর কপালে বিপদ আছে। এজন্য চুপ্পুর জন্য সেফ হচ্ছে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে এক ফাঁকে না বলে বিমানবন্দর ত্যাগ করা, পদত্যাগপত্রটা গোপনে জমা দিয়ে অথবা ইমেইলে দিয়ে সাইন করে রেখে যাক, এরকম একটা কিছু। জনগণের সামনে থেকে বিদেশে পালানোর সৌভাগ্য হবে না, আর ওই হেলিকপ্টারে উড়ে যাওয়া ওই সুযোগ কিন্তু এবার হবে না, সরাসরি বঙ্গভবন থেকে হেলিকপ্টার করে উড়িয়ে ভারত নিয়ে যাবে না, এটাও হবে না। এটা দেখবেন যে ওই হেলিকপ্টার ভূপাতিত করবে কেউ না কেউ, সেনাবাহিনী কিংবা পুলিশেরই কোনো না কোনো অংশ। আপনার বর্ডার গার্ড এটা যেতে দিবে না, বিমান বাহিনী ওই হেলিকপ্টার ঠেকিয়ে দিবে। এই জন্য চুপ্পুর সামনে সহজ রাস্তা এটাই যে ছেড়ে যায়। এরকম নানান হিসাব নিকাশ হবে। 5 আগস্ট, এবারের 5 আগস্ট বিপ্লবের পূর্ণতা পাবে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।